নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, সৌভিক সর্দারের কলমে একটি দুর্দান্ত মার্ডার মিস্ট্রি, হয়তোবা আরও দূরে। গল্প পাঠে দিগন্ত চ্যাটার্জি, ডক্টর বোসের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, সুরঞ্জনের ভূমিকায় ইন্দ্রনীল কুমার, লাইব্রেরিয়ান ও ভীমপালের ভূমিকায় মৃন্ময় মান্না, পুলিশ অফিসার সুদীপ্তর ভূমিকায় সুদীপ্ত সরকার, বিবি নাগের ভূমিকায় জয়দীপ চক্রবর্তী ও পি নাগের ভূমিকায় জয় ভট্টাচার্য, আবহ সঙ্গীত ও পোস্টার ডিজাইন রাজদীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, সৌভিক সর্দারের কলমে, হয়তোবা আরও দূরে। সুরঞ্জনের আজ একটু লেটই হয়ে গেল বের হতে। তাড়াতাড়ি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনাবলীটা ব্যাগে ঢুকিয়ে বের হয়ে পড়ল সে। এই একটা দিনই লাইব্রেরি খোলে, আগে খুলতো সপ্তাহে 3 দিন, কিন্তু এখন পাঠক সংখ্যা একেবারে তলানিতে থাকার জন্য মোটে 1 দিন খুলছে, তাও প্রায় বন্ধ হবার জোগাড়। প্রায় এক প্রকার হাঁপাতে হাঁপাতেই লাইব্রেরির সামনে এসে দাঁড়ালো। সন্ধ্যা নেমেছে ইতিমধ্যেই, ঘড়িতে দেখলো প্রায় 7টা ছুঁই ছুঁই। লাইব্রেরিটা সুরঞ্জনদের বাড়ি থেকে কিছুটা দূরে। হাউজিং এর মধ্যেই এক কোণে গাছপালার ঘেরা টোপের মধ্যে পড়ে সেই লাইব্রেরিটা। চারিদিকে বড় বড় চালটা ফুলের গাছ। সন্ধ্যা নামলেই বেশ অন্ধকার হয়ে আসে জায়গাটা। পোস্টারের আবছা হলুদ আলোতে এক মায়াবী পরিবেশ তৈরি করে যেন। বহুদিনের পুরনো লাইব্রেরি, দিনের বেলাতেই ভালো করে বোঝা যায় না কোন যুগের পুরানো স্মৃতি আঁকড়ে এখনো দাঁড়িয়ে রয়েছে। ছাদের কোন এক জায়গা থেকে নেমেছে বটের ঝুড়ি, কোথাও আবার ইটের চাঙড় খসে পড়েছে, খাঁজে খাঁজে জমেছে শ্যাওলা। 3 ধাপ সিঁড়ি ভেঙে উঠেই বাঁ হাতে রেজিস্টার খাতা, আর ডান দিকে বসেন লাইব্রেরিয়ান। সামনে বিশাল বিশাল সব বইয়ের সেলফ, মাঝে বিশাল একটা টেবিল, চারিদিকে চেয়ার গোল করে রাখা। টেবিলের ওপরে সাপ্তাহিক কিছু ম্যাগাজিন, এছাড়াও আরো একটা ছোট টেবিল রয়েছে পশ্চিমে জানলার কাছটাই। দুদিকের বড় বড় বুক সেলফ থাকার জন্য জায়গাটা বাইরে থেকে বা লাইব্রেরিয়ানের সিট থেকে ঠিক দেখা যায় না, বেশ নিরিবিলি বলা যায়। এই জায়গাটাই ভারী পছন্দের সুরঞ্জনের। জানলার বাইরে পশ্চিমী হাওয়া আর চালটা ফুলের মিষ্টি গন্ধে সপ্তাহে একটা দিন কিছুটা সময় কাটায় সে এখানে। হাতে গোনা কয়েকটা আধমোড়া জৌলুসীন টিউবলাইট আর ক্যাচ ক্যাচ শব্দ করা কটা নামমাত্র ঘোড়া পাখা যেন সুরঞ্জনের অপেক্ষাতেই ছিল। রেজিস্টারে সই করতে গিয়ে দেখলো আজকের তারিখে এখনো কোনো সই পড়েনি। লাইব্রেরিয়ান সুরঞ্জনকে দেখে বলল, আরে এসো এসো, দেখেছো তুমি আসতে পাখার ক্যাচ ক্যাচানিটা কেমন বেড়ে গেল। ওরও বোধহয় জানা হয়ে গিয়েছে, কেউ আসুক না আসুক তুমি আসবেই। আজ বোধহয় তোমার দেরি দেখে। হ্যাঁ দাও, বইটা দাও। লাইব্রেরিয়ানের হাতে বইটা দিয়ে তাড়াতাড়ি ম্যাগাজিন খানা নিয়েই চলে গেল পশ্চিমী জানলার কাছে তার পছন্দের জায়গায়। 2টো চেয়ার পাতা চৌকো একটা টেবিল। সুরঞ্জন গিয়ে দেখল রেবতী বসে রয়েছে। বলে উঠল, সরি রেবতী, আজ একটু লেট হয়ে গেল। আরে না না, বসো। 1 সপ্তাহের পর আবার দেখা রেবতীর সাথে। এই 6টা দিন যেন তার কাছে 6 যুগের সমান। রেবতীর সাথে আলাপ হয়েছে এই মাস 3 আগে। এত বছর লাইব্রেরিতে এলেও তার সাথে আলাপ ছিল না। একদিন সুরঞ্জন তার পছন্দের জায়গাতে বসতে এলে দেখে বছর 20-21 একটা মেয়ে, পরনে নীল শাড়ি, হাতে রিস্টওয়াচ, একটা চেয়ার দখল করে বসে রয়েছে। সুরঞ্জনের পদশব্দে মুখ তুলে তাকালো। কি অপরূপ লাবণ্যময়ী! মাথার একরাশ খোলা চুল
কাঁধের পাশ থেকে সামনে এসে পড়েছে দুটো দীপ্তিমান চোখ, যেন জীবন পাতার অনেক জায়গা দখল করে আছে। উজ্জ্বল গায়ের রং যেন হার মানায় চাঁদের স্নিগ্ধতাকেও। অধর ওষ্ঠ যেন বিধাতা কত যত্ন দিই না তৈরি করেছে। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল সুরঞ্জন। রেবতীর কথাতে ঘোর ভাঙল তার। আসলে আমি আজ একটু এখানে বসেছি, আপনার অসুবিধা হলে। না না, কোনো অসুবিধা নেই, বসুন আপনি। আলাপ জমে ওঠে সময়ের সাথে। তারপর থেকেই সুরঞ্জন আর রেবতী এখানেই বসে গল্প করে কাটায় কিছুক্ষণ। সুরঞ্জনের মনের কোণে গভীরে অজান্তেই জায়গা করে নিয়েছে রেবতী। বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি সেই কথাটা। যদি রেবতী খারাপ হবে, যদি আর দেখা না করে তার সাথে। এই সপ্তাহের একটা দিনই তো পায় সে রেবতীকে। আজকে সুরঞ্জন সাথে করে একটা গোলাপ নিয়ে এসেছে। না বলা কথাটা আজকে সে বলবেই। রেবতীকে আজ যেন আরো মোহময়ী লাগছে। পরনে সেই নীল শাড়ি, খোলা চুল, হাতে রেস্টওয়াচ। মুখখানি দেখে মনে হচ্ছে আকাশের কালো কেশ মেঘরাশি সরিয়ে যেন চাঁদের উদিত হয়েছে। এ চাঁদে কলঙ্ক নেই, আছে সরল প্রবাহমান দুটি চোখ। নিজেকে যেন হারিয়ে ফেলে সুরঞ্জন। রেবতী ডাক দিল, কি দেখছো অমন করে? এমন ড্যাব ড্যাব করে দেখছো যেন আগে দেখোইনি। এই তো সারা সপ্তাহে একদিন দেখা পাই। কতবার বলেছি বাইরে দেখা করার জন্য, কিন্তু তুমি রাজি হওনি। তা একটা দিন একটু দেখতে দাও না। ধুস, কি যে বলো না। গোলাপটা বাড়িয়ে দেয় সুরঞ্জন। লাজুক দৃষ্টিতে তাকিয়ে থাকে রেবতী। সে বলে, আমার জন্য? জন্মদিনের উপহার। শুধু গোলাপ বুঝি, আর কিছু নেই? সুরঞ্জন পকেট থেকে একটা রঙিন কাগজ বের করে। আছে তো, কিন্তু তেমন খুব একটা দামি কিছু নয়। একটা কবিতা লিখেছি তোমার জন্য, শুনবে? কবিতা? আমার জন্য? শোনাও তবে। পড়তে থাকে সুরঞ্জন। হোক দিন অথবা রাত, আকাশেতে থাকে চাঁদ, তবে মধ্যাহ্নে সাধ্যকার দেখা পায় তার। তাই চাঁদ প্রেমিক যারা, অপেক্ষায় থাকে তারা, দেবে কখন এসে ধরা, পাবে স্পর্শ শীতলতার। তুমিও বোধহয় চাঁদের মতো, কিংবা চাঁদের সাথেই থাকো তুমি, হয়তোবা আরো দূরে। তাই রাত দিন অথবা মধ্যাহ্ন দেখা পাই না প্রিয় তোমার, লাখো অপেক্ষার পরে। আজ তোমার জন্মদিন, আবার সেই দিন। হয় না কেন জন্মরাত, চাইতাম দেখতে তোমায় ছুতে। সাধ্য কি হাত বাড়াই, পাই না খুঁজে দিনের মাঝে। রাত কি আসবে আর? শুভেচ্ছা জানাই জন্মদিনের, ভালো থেকো প্রিয়, নিও এই ছোট্ট উপহার। সুরঞ্জন মুখ তুলে দেখে রেবতীর চোখের কোণটা চিকচিক করছে। সে বলে ওঠে, রেবতী, তোমার চোখে জল? আচ্ছা সুরঞ্জন, বড্ড ভালোবাসো না আমাকে? সে কি আর আপনি বুঝবেন ম্যাডাম? যদি বুঝতেন তবে সাপ্তাহিক পত্রিকার মতো দেখা করতেন না। জানো সুরঞ্জন, কিছু জিনিস আছে যেগুলো বুঝেও কোনো লাভ হয় না, চাইলেও পাওয়া যায় না। এই যেমন ধরো না, তুমি যাও আমাকে আপন করে নিতে, আর আমিও। তবে কিসের এই দূরত্ব রেবতী? কেন আমরা এই দূরত্বকে সরিয়ে মনকে এক করতে পারি না একে অপরের কাছে? সুরঞ্জন হাত রাখে রেবতীর হাতে। এই প্রথম রেবতীকে সে স্পর্শ করল। কিন্তু এ কি? রেবতীর হিমশীতল হাতখানা যেন কতকাল আগেই বন্ধ করে দিয়েছে তার স্পন্দন। রেবতী, তোমার হাতটা এত। রেবতীর দু চোখ বেয়ে নামছে প্লাবন। প্লাবিত হচ্ছে সুরঞ্জনের হৃদয়। এখনো বুঝলে না সুরঞ্জন? একটা দমকা হাওয়া। সামনের চেয়ারটা শূন্য হয়ে যায়। কোথায় রেবতী? কোথায় সে দীপ্তিমান চোখ? চারিদিকের শূন্যতা স্তব্ধতা গ্রাস করলো সুরঞ্জনকে। সে ছুটে যায় লাইব্রেরিয়ানের কাছে। স্যার, ওখানে ওখানে মানে রেবতী ছিল ওখানে স্যার। আপনি দেখেছেন ওকে বের হতে? লাইব্রেরিয়ান একটা দীর্ঘশ্বাস ছাড়ে। শুষ্ক কণ্ঠে সে বলে ওঠে, সুরঞ্জন, বসো চেয়ারটাতে। এই নাও, জল খাও, একটু শান্ত হও। আপনি বুঝতে পারছেন না স্যার, ওখানে রেবতী ছিল। সুরঞ্জন, বুঝতে পারছো না তুমি? রেবতী প্রায় বছর 7 আগে
ওর বডিটা রাস্তার ওপারে পাশের পুকুর থেকেই পাওয়া গিয়েছিল। এই লাইব্রেরিতেই আসতো সে। ঠিক তোমার মতো পশ্চিমে জানলার ধারটাই ওর পছন্দের ছিল। এই লাইব্রেরির আগের লাইব্রেরিয়ান শিকারী পুরুষের ন্যায় প্রেমের ছন্দপাতে নৃশংসভাবে শিকার করে রেবতীকে। দেহটা ফেলে দেয় পাশের পুকুরটায়। তারপরে বদলি হয়ে আসি আমি। যদি না বিশ্বাস করো আমাকে, তো দেখো রেজিস্ট্রেশন খাতায়। তুমি ছাড়া আজ আর কারো সই নেই। শুধু আজ কেন, গত 7 বছরেও রেবতী বলে কোনো মেয়ের সই তুমি পাবে না। যা দেখেছ সবই ভুল। ধপ করে সামনের চেয়ারটায় বসে পড়েছে। সত্যি তো? তখন তো অন্য কোনো সই ছিল না। আর ভাবতে পারে না সে। শোনো সুরঞ্জন, তুমি বাড়ি যাও, রাত হয়েছে। আর হ্যাঁ, আর একটা কথা, 2-1 দিনের মধ্যেই এই লাইব্রেরি ভাঙার কাজ শুরু হবে। পাঠক নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে লাইব্রেরি। সুরঞ্জন তাকিয়ে থাকে লাইব্রেরিয়ানের দিকে। বাইরে ঝড় উঠেছে, সেই সাথে ঝড় উঠেছে সুরঞ্জনের মনের ভিতরও। আর পাবে না সে রেবতীকে। সে যে অনেক কাল আগেই চলে গিয়েছে দূরে, অনেক দূরে। পশ্চিমে জানালার ধারে টেবিলে পড়ে থাকে সুরঞ্জনের আনা সেই গোলাপটা। ঝোড়ো আওয়াতে উড়ে যায় রঙিন কাগজে লেখা কবিতা, কিংবা চাঁদের সাথী থাকো তুমি, হয়তোবা আরো দূরে। ভালো নেই সুরঞ্জন। রেবতীর ওই ঘটনার পর থেকে কেমন যেন হয়ে গিয়েছে একটা। চোখে ঘুম নেই, রাতের পর রাত জেগে কাটছে তার। অরুচি, নিদ্রাহীনতায় শরীর প্রায় ভাঙতে শুরু করেছে। চোখের তলায় কালি পড়েছে, চুল উস্কো খুস্কো। ছেলের এই রকম অবস্থা দেখতে পারেন না সুরঞ্জনের বাবা আর মা। ব্যস্ত ছিল। শেষ যেদিন লাইব্রেরি গেল সেদিন ওর মেজাজ ছিল বেশ ফুরফুরে। হঠাৎ হলো কি ছেলের? অবস্থা অবনতি দেখে ডক্টর কনসাল্ট করবেন বলে মনস্থির করলেন তারা। আপনার নাম? সুরঞ্জন, সুরঞ্জন দেব। বয়স? 22। আচ্ছা বেশ, সুরঞ্জন বাবু, এবার বলুন তো আপনার সমস্যাটা কি? প্রশ্ন করে ওঠে সামনে বসা মানুষটি। হোয়াইট শার্ট, চোখে সরু ফ্রেমের চশমা, হাতে রিস্ট ওয়াচ। মুখটা একটু ওভাল শেপের, সুন্দর দুটো চোখ, যে কোনো হরিণীকে এক কটাকেই ঘায়েল করার ক্ষমতা রাখে। সরু নাক, উন্নত পেশিদয়, সুপ্রশস্ত বক্ষ, টকটকে ফর্সা রং, আর মাথায় ঘন কালো চুল। বয়স 29 কিংবা 30 হবে। এক কথায় সুদর্শন পুরুষ। সুদর্শন বললেও বোধহয় কম বলা হবে। ডক্টর রাজর্ষি বোস। সুরঞ্জনের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বড় রাস্তার উপরে একটা 5 তলা ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে ডক্টর বোসের চেম্বার। ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে ঢুকে বাঁ হাতে পড়ে চেম্বারটা। বাইরে দুটো বেঞ্চ পাতা, তার ঠিক পাশেই মেডিসিন শপ। চেম্বারের ঠিক উল্টো দিকে সিঁড়ি উঠে যাচ্ছে ফার্স্ট ফ্লোরে। ছোট একটা ঘর নিয়ে চেম্বার। দরজা খুলেই বাঁ দিকে ঘেঁষা একটা কাঁচের টেবিল। একদিকে দুটো চেয়ার রাখা পেশেন্ট পার্টির জন্য, অপরদিকে চেয়ারটাতে বসে আছেন ডক্টর বোস। টেবিলে একটা রাইটিং প্যাড, প্রেসক্রিপশন বক্স, স্ফিগমো ম্যানোমিটার, স্টেথোস্কোপ, একটা পেন স্ট্যান্ড আর একটা টেলিফোন। আর কিছুটা পাশে একটা আর্টিফিশিয়াল ফুলে ভরা ফ্লাওয়ার ভাস। পিছনে বাঁ দিকের একটা ছোট বুক সেলফ, মাঝে জানালা, ডান দিকে কর্নারে একটা বেসিন, হাত ধোয়ার জন্য হ্যান্ড সোপ। ডক্টর বোসের চেয়ারের ডান দিকে রাখা একটা ওয়েট মেশিন। দেওয়ালে একটা পোর্ট্রেট ঝুলছে। বেশ পরিপাটি করে সাজানো ঘরখানা। ডক্টর বোস ডাক দেন, সুরঞ্জন বাবু, আর ইউ ফাইন টু টক উইথ মি? ফ্যাল ফ্যাল চোখে ডক্টর বোসের দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে আবার তার মায়ের দিকে তাকায় সুরঞ্জন। ডক্টর বোস বলেন, ম্যাডাম, যদি কিছু মনে না করেন, আপনি প্লিজ একটু বাইরে গিয়ে বসুন। সুরঞ্জনের মা চলে যায়। ডক্টর বোস বলেন, আই থিঙ্ক নাও ইউ হ্যাভ নো হেজিটেশন। সুরঞ্জন মাথা নাড়ে। সে বলে ওঠে, ডক্টর বোস,
ডু ইউ বিলিভ ইন গোস্ট, ভূত? Suranjan Babu, in our universe, there are many things that have no scientific evidence, but those things belongs within us. One of them is ghost. And if you believe in God, you have to believe in ghost too. এবং আমি as a doctor, I believe in God and ghosts also. এছাড়াও in my hostel life, I have many experiences. You can share what you have in your mind. Please. সুরঞ্জনের জড়তা ভাবটা এতক্ষণে যায়। এক এক করে লাইব্রেরির সব ঘটনা সে খুলে পড়ে ডক্টর বোসকে। সব শুনে ডক্টর বোস বলে ওঠেন, Oh, I see. তা মেয়েটার নাম কি? রেবতী বসু। চোখটা তীক্ষ্ণ হয় ডক্টর বোসের। বিপি আর ওয়েট মেপে ডক্টর বোস বললেন, সুরঞ্জন বাবু, আমি আপনাকে কিছু ওষুধ প্রেসক্রাইব করলাম, এগুলো নিয়ে নেবেন অ্যান্ড ইউ শুড টেক রেস্ট। সুরঞ্জন মাথা নেড়ে ফিস পেমেন্ট করে চেম্বার থেকে বের হয়ে আসতে যাবে, এমন সময় ডক্টর বোস আবার ডাক দেয় তাকে। সুরঞ্জন বাবু, শুনুন একটু। পিছনে ফিরে তাকায় সুরঞ্জন। ডক্টর বোস বলেন, আচ্ছা, আপনি 2-1 দিনের মধ্যে আমার সাথে একটু দেখা করতে পারবেন? নট ইন মাই প্র্যাকটিস টাইম, সকালের দিকে, এই ধরুন 10টা বা 10:30। আমার বাড়ি নাম্বার 20A। আসবেন কি? আই উইল ট্রাই। মাঝখানে 2 দিন কেটে গিয়েছে। এখন একটু সুস্থ বোধ করছে সুরঞ্জন। আজ ডক্টর বোসের সাথে দেখা করতে যাবে সে। সকাল প্রায় 10টা বাজে। মাকে জানিয়ে বের হয়ে পড়ল। বড় রাস্তা ধরে ট্যাক্সি নিয়ে পৌঁছে গেল 35/7 মৌলিয়া লেন। ট্যাক্সি থেকে নেমে ফ্ল্যাটে ঢুকলো। ডক্টর বোস সকালে প্র্যাকটিস করেন না। চেম্বার বন্ধ থাকলেও মেডিসিন সব খোলা থাকে। সিঁড়ি দিয়ে সুরঞ্জন উঠে গেল ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেও 2টো রুম, একটা 20A, অন্যটা 20B। 20A-তে বেল প্রেস করলো। বাইরে নেম প্লেট বসানো, ডক্টর রাজর্ষি বোস, MBBS, নিউরোলজি। খানিক পরই দরজা খুলে গেল। সামনে একজন বয়স্ক গোছের লোক। ওই হবে বছর 55 কোটায় বয়স। কাঁধ অব্দি ঝোলা, কাঁচা পাকা চুল, পরনে সাদা পাঞ্জাবি আর ধুতি। বয়সের ছাপ পড়েছে মুখে। বলে উঠল, আপনি? আমি সুরঞ্জন দেব, ডক্টর বোসের সাথে দেখা করার ছিল। কিন্তু বাবু তো এখন রোগী দেখেন না। না, আমার অন্য কাজ আছে। আপনি বাবুকে গিয়ে বলুন সুরঞ্জন এসেছে, তাহলেই উনি বুঝতে পারবেন। সুরঞ্জনকে অপেক্ষায় রেখে ভিতরে চলে গেলেন ভদ্রলোক। খানিক পরই এসে বললেন, আসুন আসুন, বাবু আপনাকে বসতি কইছে। বেশ বড় মাপের একটা বসার ঘর। ঘরে ঢুকে ঠিক সোজাসুজি পূর্ব দুয়ারে আরো 2টো দরজা, বোধহয় 2টোই বেডরুম। দক্ষিণে কিচেন, আর ঠিক তার পাশেই আর একটা ছোট ঘর। উত্তরে একটা বিশাল জানলা, তার সামনে একটা এল আকৃতির সোফা, দক্ষিণমুখী। সোফার সামনে একটা টেবিল রাখা, টেবিলে নিউজ পেপার আর ম্যাগাজিন রাখা, আর আছে একটা ছোট্ট আর্টিফিশিয়াল বনসাই উত্তরে জানলার ঠিক পাশে। সোফা আর বেডরুমের দরজা ঠিক মাঝের ফাঁকা অংশে বড় একটা বুক সেলফ, তার মধ্যেই একটা তাকে রাখা টেলিফোন। সোফা থেকে বসেই হাত বাড়িয়ে নেওয়া যায় সেটি। সোফাতে গিয়ে সুরঞ্জন বসলো। সামনেই রান্নাঘর, ভিতরে সিঙ্ক আর খাওয়ার টেবিলে নজর পড়ছে। উত্তরে জানলাতে কটা বনসাই, একটা ছোট ক্যাকটাস, এগুলো আর্টিফিশিয়াল নয়। প্রবেশ পথের দরজায় বাঁ দিকের দেওয়ালে একটা ফ্যামিলি ফটোগ্রাফ, ডান দিকের দেওয়া একটা বড় ঘড়ি। সময় জানাচ্ছে 10:40। ফ্যামিলি ফটোগ্রাফটার দিকে চোখ পড়ে সুরঞ্জনের। বেশ অনেক বছর আগের তোলা, 18 কিংবা 19 বছর একটা ছেলে। বুঝতে অসুবিধা হয় না ইনি ডক্টর বোস, সাথে একটা 15-16 বছরের মেয়ে আর তার বাবা মা। এক দৃষ্টিতে সেই কিশোরী মেয়েটার দিকে তাকিয়ে থাকে সুরঞ্জন, যেন কতকালের পরিচয় তার সাথে, অনেক দিনের চেনা সে। এমন সময় ডক্টর বোস ঘরে ঢুকলেন। পরনে আকাশি রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা, চোখে সেই সরু ফ্রেমের চশমা, পরিপাটি করে আঁচড়ানো চুল। সুরঞ্জন উঠে দাঁড়ালো। ডক্টর বোস বলে উঠলেন, আরে বসুন বসুন সুরঞ্জন বাবু, একটু দেরি হয়ে গেল, সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। না ডক্টর বোস, ইটস ওকে। এমন সময় সেই বয়স্ক লোকটা হাতে ট্রে নিয়ে ঘরে ঢুকলো। ডক্টর বোস বলে উঠলেন, এখানে রাখো হিরুদা,
ট্রে থেকে এক প্লেট মিষ্টি, দুটো গ্লাস, একটাতে শরবত, অন্যটায় জল নামিয়ে রাখলো হিরুদা। সুরঞ্জন বলে ওঠে, ডক্টর বোস, আপনি যে কারণে ডেকেছিলেন। আরে বলছি আগে কিছু খান তো। সুরঞ্জন শরবতের গ্লাস তুলে নেয়। ডক্টর বোস বলতে শুরু করেন, সুরঞ্জন বাবু, যে বিষয় আপনাকে ডাকা, আমি রেবতীর বিষয়ে কিছু বলতে চাই। সুরঞ্জন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ডক্টর বোসের দিকে। রেবতী আমার বোন। চোখে মুখে বিস্ময় ফুটে ওঠে সুরঞ্জনের। ডক্টর বোস বলতে থাকেন, ওই যে ফটোগ্রাফটা দেখছেন, ওটা আমাদের ফ্যামিলি ফটোগ্রাফ। সুরঞ্জন চিনতে পারে 15-16 বছরের রেবতীকে। হ্যাঁ, সেই চোখ, সেই মুখ, আর ভাবতে পারে না সে। ডক্টর বোস আবার শুরু করলেন, আমি ডাক্তারি পড়ার জন্য লন্ডনে ছিলাম। সেখানেই খবরটা আসে আমার বোন সুইসাইড অ্যাটেম্প করেছে। আমি একদম ভেঙে পড়েছিলাম। প্রথমে বিশ্বাসই করিনি খবরটা। লন্ডন থেকে আসি বছর 4 আগে। আমি যে বছর লন্ডন যাই তার আগের বছরই বাবা মারা যান। বাবা সরকারি দপ্তরে সার্ভিস করার জন্য ফিনান্সিয়াল প্রবলেম আমাদের হয়নি কোনোদিনও। বাবা নেই, আমিও চলে এলাম লন্ডন। মা আর বোন, ওরা দুজন থাকতো ওই ফ্ল্যাটে। পরে বোন মারা যাওয়ার পর মা চলে যায় মাসির কাছে। আমি যখন দেশে ফিরি তখন মা মৃত্যুশয্যায়। এখনো মনে পড়ে মায়ের শেষ কথা। মা বলেছিল রেবতী আত্মহত্যা করেনি, পুলিশ মিথ্যে বলছে। জানেন সুরঞ্জন বাবু, পরে আমি অনেক চেষ্টা করেছি ওপর মহলে কথা বলার, কিন্তু কোনো লাভ হয়নি। সুইসাইড কেস বলে কেসটা কেউ রিওপেন করেনি। আপনার মুখে রেবতীর কথা শুনে বুঝি মায়ের বলা শেষ কথাগুলোই ঠিক ছিল। এবং বর্তমান লাইব্রেরিয়ান পুরো ঘটনাটা জানেন। কেমন একটা বিমর্ষ হয়ে পড়েন ডক্টর বোস। বলেন, সুরঞ্জন, আই নিড ইউর হেল্প। সুরঞ্জন এতক্ষণ কথাগুলো শুনছিল। হাতে ধরা অর্ধেক খাওয়া শরবতের গ্লাসটা নামিয়ে রেখে বলল, বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আগেগুলো শেষ করো, তারপর পরের কথা। জলের গ্লাসটা নামিয়ে রেখে সুরঞ্জন বলে ওঠে, বলুন ডক্টর বোস। আচ্ছা, তুমি বর্তমান লাইব্রেরিয়ানের নাম, টেলিফোন নাম্বার, কোথায় থাকেন জানো কিছু? ওনার নাম জানি বিশ্বামিত্র পাল। শুনেছিলাম ওয়েলিংটন রোডের কোথাও থাকে। ফোন নাম্বার জানা নেই। এইটুকু ইনফরমেশনই যথেষ্ট। এই বলে হাত বাড়িয়ে বক্সের থেকে টেলিফোন নাম্বার বুকটা নিলেন। 8টা বিশ্বামিত্র পালের মধ্যে একটা ঠিকানা ওয়েলিংটন রোড, 9/Z, শিবেন রায় লেন, হাউস নাম্বার K/11। সুরঞ্জনের দিকে ডক্টর বোস তাকিয়ে বললেন, উইল ইউ বি ফ্রি অ্যাট ইভিনিং? আছি। ওকে, দ্যাটস ফাইন। এই নাও নাম্বারটা। মিস্টার পালের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যারেঞ্জ করো। বলো রেবতীর বিষয় নিয়ে কথা আছে। এই যা, তুমি করে বলে ফেললাম, কিছু মনে করবেন না। না না, অ্যাকচুয়ালি আই উইল প্রেফার তুমি সম্বোধন। বিশ্বামিত্র পালের বাড়ির টেলিফোনটা ঝনঝনিয়ে উঠল। হ্যালো, মিস্টার পাল স্পিকিং। হ্যালো, কে? সুরঞ্জন? হ্যাঁ, বলো। আজ সন্ধ্যের দিকে? হ্যাঁ, ফাঁকা আছি। কথা বলবে রেবতীর ব্যাপারে? আচ্ছা, এসো, ওই 7টার দিকে এসো তাহলে। ওকে, হ্যাভ আ গুড ডে। সন্ধ্যা নেমেছে খানিক আগে। ঘড়ি বলছে 6:50। একটা প্রাইভেট কার এসে থামলো শিবেন রায় লেন, হাউস নাম্বার K/11 এর ঠিক সামনে। গাড়ি থেকে ডক্টর বোস আর সুরঞ্জন নামলো। সুরঞ্জন বেল চাপতে ভিতর থেকে দরজা খুলে বের হয়ে এলেন বছর 47-এর এক ভদ্রলোক। মাথায় কোঁকড়ানো চুল, বেশ নাদুস নুদুস চেহারা, নাকের নিচে বাটারফ্লাই গোপ, চোখগুলো গোল গোল, পরনে হাফ হাতা পাঞ্জাবি আর ধুতি, গায়ের রং মোটামুটি ফর্সা। সুরঞ্জনদের দেখে অভ্যর্থনা জানিয়ে ভেতরে বসালেন। ঘরের ভিতরে একটা কাঠের সেকেলে সোফা আর গুটি কয়েক চেয়ার। টিউবলাইটের কাছে একটা পোকা ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরতেই একটা টিকটিকি ছোটাছুটি করছে। ইনি ডক্টর বোস, রেবতীর দাদা। চমকে ওঠেন বিশ্বামিত্র পাল। বলেন, আপনি রেবতীর দাদা? নমস্কার। বলুন কি জানতে চান বলুন।
রেবতীর মৃত্যু রহস্য নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আমি আপনার এই বিষয়ে সাহায্য চাই। আমি যথাসাধ্য চেষ্টা করব। এমন সময় ভিতর থেকে এক ভদ্র মহিলার ট্রেতে করে চা এনে রাখলেন টেবিলে। বোধহয় বিশ্বমিত্র বাবুর স্ত্রী। ডক্টর বোস প্রশ্ন করেন, আচ্ছা মিস্টার পাল, কত বছর হলো আপনি মুক্তদল লাইব্রেরিতে নতুন লাইব্রেরিয়ান হয়ে এসেছেন? এই বছর 3 হবে। আচ্ছা, আপনি এখানে হঠাৎ বদলি হয়ে এলেন কেন? আই মিন, এনি প্রমোশন? না না, এমন কিছু নয়। আগে লাইব্রেরিয়ান যিনি ছিলেন, ওই বিভাস নাগ, তিনি হঠাৎ রেজিগনেশন দেওয়াতেই আমি এলাম। রেবতীর মৃত্যুর ব্যাপারটা তার মানে এর আগের লাইব্রেরিয়ান বিভাস নাগ থাকাকালীন হয়? ইয়েস, দ্যাটস দ্য স্কাউন্ড্রেল। আচ্ছা, আপনি জানলেন কি করে দ্যাট রেবতী ওয়াজ ব্রুটালি মার্ডার্ড? আর ওটা যে বিভাস নাগেরই কাজ, সে বিষয়ে আপনি এত শিওর কি করে হচ্ছেন? আমি যখন মুক্তদল লাইব্রেরি জয়েন করি, তখন লাইব্রেরি প্রতিদিনই খোলা হতো এবং মাঝে মধ্যেই লাইব্রেরি ফাঁকা থাকলেও আমি কারোর উপস্থিতি টের পেতাম। আমি মশাই ভূত প্রেতে বিশ্বাস করা লোক, তাই আমার বদ্ধমূল ধারণা হয়েছিল লাইব্রেরিতে কোনো অশরীরী উপস্থিত হওয়ার জন্যই বিভাস নাগ চাকরি ছেড়ে দেন। পরে একদিন একটা ঘটনা ঘটে আমার সাথে। সময়টা ছিল শীতকাল, লাইব্রেরি বন্ধের সময় হয়ে আসতে আমি সব গোছগাছ করছি বের হব বলে। এমন সময় শব্দ পেলাম পশ্চিমের জানলার কাছে টেবিলটাতে কেউ যেন বই রাখলো। আমার বসার জায়গা থেকে ওই টেবিলটা সরাসরি দেখা যায় না, তাই কে আছে দেখতে উঠে গেলাম। গিয়ে যা দেখলাম, এখনো ভাবলে গায়ের লোম খাড়া হয়ে যায়। একটা নীল শাড়ি পরা মেয়ে পশ্চিমের জানলার ধারে দাঁড়িয়ে আছে, চুলগুলো হিমেল হাওয়াতে উড়ছে। আমি যেতেই আমার দিকে ঘুরে তাকালো, চোখে চোখ পড়তে দেখলাম তার চোখে যেন আগুন জ্বলছে, প্রতিহিংসার আগুন। সেই দেখে আমি জ্ঞান হারালাম। লাইব্রেরি কেয়ারটেকার ভীমপাল সিং, সে এসে আমার চোখে মুখে জলের ছিটে মেরে আমার জ্ঞান ফেরায়। ভীমপাল রোজ লাইব্রেরি খুলে দিয়ে চলে যেত 7টা নাগাদ, আবার রাতে আসত ওই লাইব্রেরির চাবি নিতে। সেই দিনও এসেছিল, এসে দেখে টেবিলে আমি নেই। পশ্চিমের জানলার কাছে গিয়ে দেখে আমি সেন্সলেস হয়ে পড়ে আছি। আমার জ্ঞান ফিরে এলে সব ঘটনা বলি ভীমপাল সিংকে এবং ঠিক করি প্রাণ থাকতে আর এখানে নয়। তবে মশাই, গরিবের পেট চালাতে সে চাকরি আমি ছাড়তে পারিনি। যাই হোক, আমার মুখে সব ঘটনা শুনে ভীমপাল সিং এর চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। তারপর সে একে একে আমাকে বিভাস নাগের সব কীর্তি করা বলে। আমি তখন ভীমপালকে জিজ্ঞাসা করেছিলাম, সব জেনেও সে পুলিশকে কেন কিছু বলেনি। তখন ভীমপাল আমাকে অদ্ভুত একটা কথা বলে, সে নাকি সব কথা পুলিশকে বলেছিল, কিন্তু পুলিশ পুরো ব্যাপারটাই চেপে গিয়েছিল। উল্টে যে পুলিশ অফিসার এই কেসের দায়িত্বে ছিলেন, তিনি ভীমপাল সিংকে পুরো ব্যাপারটা চেপে যেতে বলেন। এতক্ষণ পুরো ব্যাপারটা মন দিয়ে শুনেছিল ডক্টর বোস আর সুরঞ্জন। ডক্টর বোস বলে উঠলেন, বিশ্বমিত্র বাবু, আপনি বিভাস নাগ আর ভীমপাল সিং এই দুজনের ঠিকানা বলতে পারবেন? বিশ্বমিত্র বাবু একটা রাইটিং প্যাডে দুজনের ঠিকানা লিখে নিলেন। সুরঞ্জন আর ডক্টর বোস বের হয়ে এলো বিশ্বমিত্র বাবুর বাড়ি থেকে। ড্রাইভিং সিটে বসে রয়েছেন ডক্টর বোস, পাশে সুরঞ্জন। গাড়ি ছুটছে বড় রাস্তা দিয়ে। সুরঞ্জন প্রশ্ন করে, ডক্টর বোস, এত বছর পরেও কি রেবতীর ফাইল রিওপেন করা যাবে? এর আগেও তো অনেক চেষ্টা করে দেখেছেন।
আরও একবার চেষ্টা করে দেখব সুরঞ্জন। রেবতীর কেসটা টেক ওভার করেছিল নেতাজি নগর থানা। সেখানে ইনচার্জ চেঞ্জ হয়ে নতুন যে এসছে সুদীপ্ত সান্যাল ইজ মাই ফ্রেন্ড। আই হোপ দ্যাট আই উইল গেট হিজ কোঅপারেশন। পরের দিন সোমবার সকাল 9টা। সুদীপ্ত সান্যাল তার বসার ঘরে বসে একটা কেস ফাইল স্টাডি করছিলেন। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। হ্যালো, সুদীপ্ত সান্যাল ফ্রম দিস সাইড। আরে বাবা, কে ফোন করেছে? ঋষি মশাইয়ের ধ্যান ভাঙলো তবে? দেখা করবি? না না, আমার দেখা করার সময় নেই। আরে না রে বাবা, আজ সন্ধ্যার পরও ফাঁকা নেই, ডাক্তারের কাছে যাব। অনেকদিন ধরেই যাব করছি, হয়ে উঠছে না। কোন ডাক্তার? সেও তোকে বলতে হবে? আরে তুই চিনবি না, ডাক্তার রাজশ্রী বোস। এই বলি হো হো করে হেসে উঠলেন সুদীপ্ত। বলে ওঠে, আচ্ছা, তোকে আসতে হবে না, আমি আজই ভাবছিলাম যাব তোর কাছে। ঠিক আছে, আমি ওই রাত 9টা নাগাদ যাচ্ছি। ওকে, বাই। রাত প্রায় 9:10। চেম্বার ফাঁকা। ডক্টর বোস আর ইন্সপেক্টর সান্যাল মুখোমুখি বসে রেবতীর কেসটা নিয়ে আলোচনা চলছে। ইন্সপেক্টর সান্যাল বললেন, সবই বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন যে মাথার মধ্যে ঘুরছে। কি প্রশ্ন? আচ্ছা, একটা কথা বল, হঠাৎ পুলিশ ব্যাপারটা ধামাচাপা দিতে যাবে কেন? আমি যতদূর শুনেছি, নেতাজি নগর থানার ফর্মার ইন্সপেক্টর ওয়াজ ভেরি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার অফিসার, and in his entire working life he has no bad reputation. Even রিটায়ার্ড পুলিশ অফিসার বলে তার প্রচুর সুখ্যাতি আছে। তার মতো এমন লোকের ব্যাপারে এই অ্যালিগেশন ধোপে টিকবে তো? এই জায়গায় আমারও খটকা। হঠাৎ পুলিশ ব্যাপারটাকে ধামা চাপা দিল কেন? যাই হোক, শোন, তুই আমাকে আগের ইন্সপেক্টরের নাম ঠিকানাটা লিখে দিয়েছ। সে দিচ্ছি, তবে এই জট না ছাড়ানো অবধি কিন্তু পুলিশ তোকে কোনো হেল্প করতে পারবে না। বিকজ অ্যাকর্ডিং টু পুলিশ রেকর্ড ইয়োর সিস্টার কমিটেড সুইসাইড, বাট আই এম অলওয়েজ উইথ ইউ। ইন্সপেক্টর সান্যাল ফরমার ইনচার্জের নাম ঠিকানা লিখে চলে গেল। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ সুরঞ্জনের বাড়ির টেলিফোনটা বেজে উঠল। ওপারে ডক্টর বোসের কণ্ঠস্বর। হ্যালো, হ্যাঁ সুরঞ্জন, কি গল্পের বই পড়ছো নাকি? আচ্ছা শোনো, তাড়াতাড়ি রেডি হয়ে বড় রাস্তায় এসে দাঁড়াও। আজকে একটু ভীমশিলা দর্শন করে আসি। হ্যাঁ, ব্রেকফাস্ট বাইরে হবে, ওকে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল ডক্টর বোস। সুরঞ্জন বুঝল ওপার থেকে লাইন কেটে গিয়েছে। একটা কথাও বলার সুযোগ পায়নি সে। অগদা তৈরি হয়ে বের হয়ে পড়ল। গাড়ি ছুটছে হাইওয়ে ধরে। মেন রোড ছেড়ে এবার একটা বাঁক নিল গাড়িটা। গাছপালাতে ঘেরা রাস্তা শহরতলি থেকে যেন একটু বিচ্ছিন্ন। এক জায়গাতে গাড়ি থামাতে হলো। তারপরে সরু রাস্তা, সেই কারণে গাড়ি আর যাবে না। সাবরোড থেকে একটা গলি ঢুকে গিয়েছে। এটাই 2x4 বিজুড়ি লেন। দু একজনকে জিজ্ঞেস করে ভীমপাল সিং এর ঘরটা খুঁজে পেতে অসুবিধা হলো না তাদের। টালির চালের একচালা ঘর। দরজায় টোকা মারতে বছর 48-এর একজন বের হয়ে এলো। বেশ রোগা, বেটে তেল চিপচিপে কাঁচা পাকা চুল, চোখগুলো বেশ ছোট, গায়ের রং মেটে, পরনে একটা ময়লা ধুতি, আদুলগা, গলাতে একটা গামছা ঝুলছে। কোনো অংশেই ভীমের সঙ্গে তুলনীয় নয়। সুরঞ্জন দেখে চিনতে পারে ভীমপালকে। ভীমপাল বেশ অবাক চোখে তাকায় সুরঞ্জনদের দিকে। বলে ওঠে, आप यहाँ पर आइए, अंदर आइए। ঘরে ঢোকে সুরঞ্জন আর ডক্টর বোস। ঘরের ভিতরে একটা তক্তাপোষ, মশারি ঝুলছে, বেতের দাড়িতে কটা জামা প্যান্ট রাখা। একটা বেঞ্চে বসতে দিল দুজনকে। ভীমপাল বলে উঠল, बोलिए बोलिए सुरंजन बाबू,
হঠাৎ আমার কোথা মনে পড়ল, কুছ হুয়া কেয়া? আগেই পরিচয় করে দিই, ইনি আমার মাসুতো দাদা ডক্টর বোস, আর ইনি আমাদের লাইব্রেরি কেয়ারটেকার ভীমপাল। ভীমপাল দা, আপনার একটু সাহায্য লাগবে। আমি আপনাদের কি সাহায্য করতে পারি বলে? মুমকিন হোগা তো জরুর করেগা। আপনি রেবতীর আত্মহত্যার ব্যাপারে কি জানেন বলুন। আত্মহত্যা নয় বাবুজি, আরে আমি চোখের সামনে দেখেছি রেবতী দিদিকে ওই লাইব্রেরিয়ান জলে ফেলে দিল। ব্যাপারটা একটু খুলে বলবেন? আমি ওই লাইব্রেরিতে কাম করছি 15 সাল से। শুনেছিলাম আমি আসার বছর 4 আগে লাইব্রেরিতে আসেন বিভাস বাবু। লোকটাকে দেখে আমার কোনোদিনও বুড়া আদমি মনে হয়নি, বেশ ভালোই ব্যবহার ছিল তার। রেবতী দিদি जब লাইব্রেরিতে আসতে শুরু করেন তখন আমি 6 সাল কাটিয়ে ফেলেছি কেয়ারটেকার হয়ে। আমার কাম ছিল বিকেল 5টাতে লাইব্রেরি खुले देवा, जाके बोले वही सब साफ करना। उसके बाद 6 बजे विभास बाबू आता था और उसके थोड़ा समय बाद रेवती दीदी भी आती थी। तो रेवती दीदी हर दिन ही आती थी लाइब्रेरी में और हम 6:45 बजे निकल जाते थे पत्ता खेलने के लिए। और लाइब्रेरी से थोड़ा दूर एक जगह था, तो वहाँ पे माचा में हम पत्ती खेलने के लिए जाते थे। रात 9 बजे के पहले वापस आ जाता था। जिस दिन रेवती दीदी का खून हुआ उस दिन भी हम 6:45 बजे निकल गया था पत्ती खेलने के लिए। तो हम निकलने के कुछ पहले ही रेवती दीदी आया था। मैंने देखा था वो पश्चिम का जो खिड़की वाला जो बेंच था ना, तो उसमें रेवती दीदी बैठती थी। उसका बाद मैं निकल गया। ठंड का मौसम था, तो पत्ती खेल के रात 9 की उसका भी पहले ही हम वापस आ गए रहा था। तो रोड पूरा सन्नाटा था। जब मैं वो तालाब था ना, तालाब के पास आया वो जंगल में, मैं कुछ पैदल का आवाज मेरे कान में आया। तो उस तालाब जो था उसका बागान में 2 नारियल का पेड़ था। तो जब 1-2 दिन बाद देखने जाता था तो कोई नारियल तो नहीं वहां पर गिरा ना। तो मैंने सोचा कोई चोर आया होगा बागान में। तो मैं गया तालाब के पास और जाके देखा एकदम सन्नाटा था। वहां पे अंधेरे में एक आदमी एक बड़ा सा कुछ लेके तालाब में फेंक दिया। मैं दौड़ के आया लाइब्रेरी में विभास बाबू को बात बताने के लिए, परंतु आके देखा कि विभास बाबू है ही नहीं। थोड़ा देर बाद खिड़की के दरवाजे से विभास बाबू तालाब का जो जंगल था ना वहां से निकल के आ रहा था। मैंने देखा, मैं समझ गया कि मैं अंधेरे में जो उस आदमी को देखा था वो विभास बाबू ही थे। তারপর কি হলো? उसका बाद अगला दिन सुबह में मेरे घर में पुलिस आया, मुझको लेके लाइब्रेरी में आया, सब पूछताछ किया। मैंने बोला कि विभास बाबू को मैंने उस रात में देखा था वो तालाब के पास। तो बड़ा पुलिस था ना, तो पुलिस साहब आके मुझको बोला ये बात किसी को नहीं बताने के लिए। মন দিয়ে কথাগুলো শুনে যাচ্ছিল সুরঞ্জন আর ডক্টর বোস। ডক্টর বোস বলে উঠল, চলো সুরঞ্জন, যাওয়া যাক। আমাদের যা জানার ছিল জানা হয়ে গেছে, লেটস গো। সুরঞ্জন আর ডক্টর বোস উঠে দাঁড়ালো। ভীমপাল আবার বলে উঠল, बाबू और एक बात है, मैं बोलना भूल गया। जिस दिन रेवती दीदी का खून हुई थी ना, तो उस दिन विभास बाबू ने मुझे एक चिट्ठी दिया था रेवती दीदी को देने के लिए। बोला था भीमपाल
কিছু সময় দাঁড়িয়ে যাও, একটা কাজ আছে। তো এই চিঠি রেবতী দিদিকে এলে যখন দেখবে ওই पश्चिम का जो खिड़की के पास वो बसे আছে, তখন ওকে দিয়ে दियो। परंतु बाबू मैंने तो भूल गया था वो चिट्ठी देने के लिए, भूल के पत्ते खेलने चला गया। जब सुना रेवती दीदी का खून हुआ है, सोचा था वो चिट्ठी पुलिस को दे देंगे, परंतु पुलिस का धमकी से मैं चिट्ठी का बात उठाया ही नहीं। वो चिट्ठी आज भी मेरे पास है। কোথায় সেই চিঠি? ভীমপাল একটা ভাঙা টিনের তোরং থেকে চিঠিখানা বার করে দেয় ডক্টর বোসের হাতে। সুরঞ্জন বলে ওঠে, ভীমপালদা, অনেক উপকার হলো, পরে আবারও তোমার সাহায্য লাগতে পারে, আশা করি তা পাবো। जरूर बाबू, उस दिन रेवती दीदी के साथ बहुत गलत हुई। पुलिस भी साला हरामी আছে, खून को सुसाइड बोल के चला दिया। ডক্টর বোস আর সুরঞ্জন চিঠিটা পকেটে ঢুকিয়ে বের হয়ে আসে ভীমপাল সিং এর বাড়ি থেকে। ভীমপাল সিং এর বাড়ি থেকে বের হতে হতে 12টা বেজে যায়। গাড়িতে আস্তে আস্তে চিঠিটা পড়ছিল সুরঞ্জন। ভালো লাগছিল না কিছু তার। ডক্টর বসু কেমন যেন গুম মেরে আছে। সুরঞ্জনকে বলে উঠল, সুরঞ্জন, সন্ধ্যাবেলা যাবে আমার সাথে? আজ চেম্বার বন্ধ আছে। সে না হয় গেলাম, কিন্তু যাবেন কোথায়? সাপের খেলা দেখতে। মানে? মানে সন্ধ্যাবেলা বড় রাস্তার মোড়ে এসে দাঁড়াবে। ডক্টর বোস আর সুরঞ্জন বসে রয়েছে একটা সোফাতে। মাঝারি সাইজের একটা ঘর, ঘরে একটা সোফা পাতা রয়েছে, এক সাইডে একটা আলমারি, দেওয়ালে একটা ফটো, যতদূর বিভাস নাগের বাবা মার ছবি, একটা চৌকোনো টেবিলে টেলিফোন আর ফ্লাওয়ার ভাস রাখা। দু কামরার ছোট্ট 5তলা ফ্ল্যাটের 3rd ফ্লোরটাই এককালীন লাইব্রেরিয়ান বিভাস নাগের বর্তমান বসতি। বিভাস নাগ বসে রয়েছেন ক্যাবিনেটে, বয়স 42-এর কাছাকাছি, বেশ সুশ্রী দেখতে, হাসা চোখ, চৌকাকৃতি মুখ, মুখে ফ্রেঞ্চ কাটদারি, পায়ের রং সাদারে ফর্সা, স্বাস্থ্যবান। কম বয়সে যে আরো রূপবান ছিলেন তা বোঝাই যায়। ডক্টর বোস শুরু করলেন, নমস্কার, আমি রাজর্ষি বোস, আর এ হলো সুরঞ্জন দেব। আমরা আসছি ওরিয়েন্টাল ইউথ ক্লাব থেকে। এবছর 15th আগস্ট আমরা একটা ম্যাগাজিন পাবলিশ করব, তাই কয়েকজনের ইন্টারভিউ আমরা কালেক্ট করছি। আমরা শুনেছি আপনি এককালে মুক্তদল লাইব্রেরির লাইব্রেরিয়ান ছিলেন, তাই আপনার একটু ইন্টারভিউ নিতে চাই। বিভাস নাগ বলে উঠলেন, বলুন, কি জানতে চান? আপনার বেশি সময় আমরা নষ্ট করব না। আপনি আপনার লাইব্রেরির কাজকর্ম, তারপর এই জীবনের অভিজ্ঞতা, এসব সম্বন্ধে একটু যদি বলেন। আর লাইব্রেরি সম্বন্ধে অল্প কিছু কথা একটুখানি লিখে দিন, নিচে তারিখ দিয়ে সই করলে আরো ভালো হয়। লিখে দেবো? আসলে ওটা ম্যাগাজিনের ফটো পাটে কাজে লাগবে। বিভাস নাগের কিছু ফুজুং ভাজুং শুনে তার দেওয়া লেখাটা নিয়ে বের হয়ে এলো ডক্টর বোস আর সুরঞ্জন। গাড়িতে বসেই ডক্টর বোস বলে উঠল, বুঝলে সুরঞ্জন, নাগমণিটা তার মানে হাতানো গেল। কাল কোনো প্ল্যান আছে? সকালে বের হব। এবার সাপের খেলা দেখতে নয়, সাপকে একটু খেলিয়ে ধরতে। সর্পযোগ চলছে সুরঞ্জন, সর্পযোগ। একটু ভুল হলো ডক্টর বোস, বলুন কাল সর্পযোগ। পরের দিন বেলা 11:30 ডক্টর বোসের প্রাইভেট কার এসে থামল বিরান মুখার্জি রোড, 103/7B, হাউস নাম্বার 24/A। বাইরে নেম প্লেটে লেখা রয়েছে বিবি নাগ, রিটায়ার্ড অফিসার ইনচার্জ, বীরেন মুখার্জি রোড। বেল বাজালেন ডক্টর বোস। খানিক পরে দরজা খুলল এক কালো রোগা পাতলা লোক। আমি ওয়েলিংটন ইউথ ক্লাব থেকে আসছি। ভিতরে বসার ঘরে গিয়ে বসলো ডক্টর বোস আর সুরঞ্জন। সাজানো গোছানো ঘর, বিশাল একটা সোফা, সামনে টেবিল, ডান দিকে শোকেসে থরে থরে সাজানো মেডেল ট্রফি, বুকশেলফে আইনের সব বই, একটা রকিং চেয়ার, দেওয়ালে টাঙানো অনেক কালের একটা পুরানো ছবি। ছবিটা দেখে ডক্টর বোসের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। সেই কালো লোকটা দুটো প্লেটে মিষ্টি এনে রাখলো। ঘরে ঢুকলেন এক প্রৌঢ় ভদ্রলোক, বয়স 65-এর কিংবা ওই 66-এর হবে। মুখে পাইপ, মাথার চুল সবকটা সাদা,
মুখটা গোল মতো, টিকালো নাক, তার নিচে সরু গোঁপ, আভিজাত্যের ছাপ স্পষ্ট। ডক্টর বোস আর সুরঞ্জন উঠে দাঁড়াতে তাদের বসতে বলে নিজে রকিং চেয়ারটাতে বসলেন ভদ্রলোক। ডক্টর বোস বলে উঠল, নমস্কার, আমার নাম রাজর্ষি বোস, আর ইনি হলেন সুরঞ্জন দেব। আমরা ওরিয়েন্টাল ইউথ ক্লাবের সদস্য। আমরা ঠিক করেছি এই আগামী 15 আগস্টে একটা ম্যাগাজিন ছাপাবো। তাতে কয়েকজন গণ্যমান্য ব্যক্তি যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত তাদের কথা একটু তুলে ধরবো, তাই আপনার কাছে আসা। বিবি নাগ বলে উঠল, বেশ, শুরু করুন তবে। বেশ খানিক কথাবার্তার পর উঠে দাঁড়ালো তারা। ডক্টর বোস বলে উঠল, এবার তাহলে আমরা উঠি। ও হ্যাঁ, 15 আগস্ট কিন্তু আপনাকে একবার আসতেই হবে আমাদের ক্লাবে। নমস্কার। গাড়িতে বসে আছে সুরঞ্জন, পাশে ড্রাইভিং সিটে ডক্টর বোস। সুরঞ্জন বলল, কিছু পেলেন আজ? সাপের খেলা শেষ, বুঝলে, এবার সাপুরের খেলা শুরু। চলো, আজ লাঞ্চটা আমার ওখানেই সারবে। বিকেলে তোমায় বড় রাস্তায় নামিয়ে দেবো। টিউশন আছে তো? হ্যাঁ, টিউশন আছে, কিন্তু সন্ধ্যায় আপনার গন্তব্যস্থলটা কোথায়? সুরঞ্জন, সাপ ধরবো অথচ বিন সাথে থাকবে না, তা কি হয়? ওই বিন সংগ্রহ করতেই যাব সন্ধ্যাতে। সুরঞ্জন বুঝলো প্রশ্ন বাড়িয়ে আর লাভ নেই। ডক্টর বোসের কাছ থেকে এর থেকে আর বেশি কিছু উত্তর পাওয়া যাবে না। অগত্যা গাড়ি ছুটল 35/7 মৌলিয়া লেন। পরের দিন সকাল ডক্টর বোস ফোন করলেন, সুরঞ্জন, আজ ঠিক সন্ধ্যে 6টায় মুক্তদল লাইব্রেরিতে। কি হবে? আরে এসোই না, ম্যাটিনি শো দেখাবো। এখন ছাড়লাম, হ্যাঁ? সন্ধ্যা 6টা। মুক্তদল লাইব্রেরির দরজাটা খোলা। সুরঞ্জন ঢুকতে গিয়ে দেখল সবই একরকম আছে, শুধু বুক সেলফগুলো যেন সব ভ্যানিস হয়ে গিয়েছে। লাইব্রেরি ভাঙার কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই। বিশাল লাইব্রেরিতে সেই আধমরা টিউবলাইট, শব্দ করা পাখা, সেই পশ্চিমের জানলা। বিশাল হল ঘরটা ঠিক মাঝখানে গোল টেবিলটা পাতা আছে, তার চারিদিকে গোল হয়ে বসে আছেন একে একে মুক্তদল লাইব্রেরির বর্তমান লাইব্রেরিয়ান বিশ্বমিত্র পাল, আগের লাইব্রেরিয়ান বিভাস নাগ, নেতাজিনগর থানার নতুন ওসি সুদীপ্ত সান্যাল, আর আগের ওসি বিবি নাগ। একটা চেয়ার ফাঁকা, অন্য চেয়ারে ডক্টর বোস। সুরঞ্জনকে দেখা মাত্রই ডক্টর বোস বলে উঠলেন, এসো সুরঞ্জন, তোমার অপেক্ষাতেই ছিলাম, এসো এখানে বসো। ডক্টর বোস এবার উঠে দাঁড়ালেন, তারপর বলে উঠলেন, ইতিমধ্যে অনেক বাকযুদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে এখানে সবাইকে আমন্ত্রণ করার জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। রিটায়ার্ড ওসি বিবি নাগ বেশ ঝাঁঝিয়ে উঠে বললেন, আপনি কাইন্ডলি যদি সবটা এবার শুরু করেন। অবশ্যই অবশ্যই, চলুন তাহলে শুরু করা যাক। আজ থেকে 7 বছর আগের কথা। মুক্তদল লাইব্রেরির পাশের পুকুর থেকে উদ্ধার হয় একটা লাশ। অ্যাকর্ডিং টু পুলিশ রেকর্ডস, নাম রেবতী বসু, মৃত্যুর সময় বয়স 22। মৃত্যুর কারণ জলে ডুবে মৃত্যু। মৃত্যুর সময় তিনি ছিলেন 3 মাসের অন্তঃসত্ত্বা। পুলিশ সিম্পলি ব্যাপারটাকে সুইসাইড বলে চালিয়ে দেয়। তবে কি আপনি সুইসাইডকে মার্ডার বলতে চাইছেন? এতক্ষণ আমি বলিনি, আপনিই তো বললেন মিস্টার নাগ। ডক্টর বোস আবার শুরু করলেন, ঘটনার 7 বছর পরে আমি সুরঞ্জন মারফত জানতে পারি সেই সময় রেবতী সুইসাইড কেসটা একটা সাজানো নাটক। কারণ সুরঞ্জনের বক্তব্য, তাকে বর্তমান লাইব্রেরিয়ান বিশ্বমিত্র পাল পরিষ্কার বলেছেন রেবতী খুন হয়েছিল। তাকে খুন করেছিলেন আগের লাইব্রেরিয়ান মিস্টার বিভাস নাগ। সাপের মতো ফোঁস করে ওঠেন বিভাস নাগ। এইসব নাটকের কথাবার্তা শুনতে আমরা এখানে আসিনি। এই যে ইন্সপেক্টর সান্যাল, এইসব হচ্ছে নাকি আপনার সামনে? আপনি কি কেনা গোলাম হয়ে গেলেন? সুদীপ্ত সান্যাল শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ডক্টর বোসকে তার বক্তব্য রাখতে দিন, আপনি বসুন। বিভাস নাগ বসে পড়ে। ডক্টর বোস আবার শুরু করলেন, সুরঞ্জনের কথা শুনে এরপর দেখা করি বর্তমান লাইব্রেরিয়ান বিশ্বমিত্র বাবুর সাথে। তার বক্তব্য অনুযায়ী তিনি রেবতীর খুনের ঘটনাটা শুনেছেন লাইব্রেরির কেয়ারটেকার ভীমপাল সিং এর কাছে। এবার গন্তব্য ভীমপাল সিং। সেখানে গিয়ে জানতে পারলাম ভীমপাল সিং যে রাতে রেবতীর মৃত্যু হয় সেই রাতে কোনো একজনকে দেখেছিল পুকুরে ভারী কিছু ফেলতে।
আর তার খানিক পরেই সে দেখে পুকুর পাড়ের জঙ্গল থেকে বের হয়ে আসছে লাইব্রেরিয়ান বিভাস নাগ। এটা কি যথেষ্ট আমাকে খুনি প্রমাণ করার জন্য? আপাতত এটা ভীমপালের জবানবন্দি। এরপর আসছে চিঠি। ভীমপাল আমাকে একটা চিঠি দেয়, যেটা বিভাসবাবু ওই রাতে ভীমপালকে দিয়েছিলেন রেবতীকে দেওয়ার জন্য। ভীমপালে ভুলো মন, সে চিঠিটা রেবতীকে দিতে ভুলে যায় আর চলে যায় তাস খেলতে, এবং আসার পথেই সে পুকুর পাড় একজনকে ভারী কিছু ফেলতে দেখে, এবং পরে জানলা দিয়ে দেখে পুকুর পাড়ের জঙ্গল থেকে বিভাসবাবু বের হচ্ছেন। ও চিঠি আমার নয়। আরে আমি আসছি সে কথায়। যাই হোক, চিঠিতে কি লেখা আছে সেটা পড়ি। রেবতী, আমার কথা শোনো, বাচ্চাটাকে নষ্ট করে দাও। আমি তোমাকে টাকা দেব, যদি রাজি থাকো ভীমপাল চলে যাওয়ার পর এসে টাকাটা নিয়ে যাও, আর যদি না রাজি থাকো পশ্চিমের জানলার ওই জায়গাটাতে আজই আমাদের শেষ সাক্ষাৎ হবে। ইতি উজ্জ্বল সর্প। তা বিভাসবাবু, আমি যদি খুব না ভুল করে থাকি, বিভাসের আরেকটা অর্থ মনে হয় উজ্জ্বল, তাই না? আর সর্প আশা করি নাককে ইন্ডিকেট করছেন। এর থেকে আপনি কিচ্ছুটি প্রমাণ করতে পারবেন না ডক্টর বোস। হতেই তো পারে ওটা ভীমপাল সিং এর লেখা। বিভাসবাবু, ভীমপাল পড়াশোনাই জানে না, আর যদিও জানতো তবে নিশ্চয়ই বাংলা জানতো না, কারণ ও বিহারের লোক। এবার আরো একটু খুলে বলি, তাতে পরিষ্কার হবে ওই লেখাটা আপনারই। আমি যেদিন আপনার বাড়িতে ওরিয়েন্টাল ইউথ ক্লাবের নাম করে ইন্টারভিউ নিতে যাই, আপনার নিশ্চয়ই মনে আছে আপনাকে দিয়ে আমি একটা কাগজে লাইব্রেরির কাজের অভিজ্ঞতা লিখিয়ে সই করে এনেছিলাম। সেই কাগজে আপনার হাতের লেখা আর এই চিঠির হাতের লেখা আমি রাইটিং এক্সপার্টকে দিয়ে চেক করিয়েছি। তার মতে দুটো লেখাই এক। এই বলে ডক্টর বোস রাইটিং এক্সপার্টের প্রেসক্রাইব কাগজ, চিঠিটা আর সেই লেখাটা তুলে দিলেন সুদীপ্ত সান্যালের হাতে। আবার বলে উঠলেন, এরপর আশা করি আর প্রমাণ করতে অসুবিধা হবে না যে খুনটা আপনিই করেছিলেন। পুরো লাইব্রেরি নিস্তব্ধ। সুদীপ্ত সান্যাল বলে উঠল, চলুন বিভাসবাবু, এবার একটু হাওয়া বদল করতে হবে। প্লিজ আর একটু ওয়েট কর। সবে তো একটা সাপ ধরলাম, আর একটা যে এখনো খেলছে। গর্জন করে উঠল বিবি নাগ। হোয়াট ডু ইউ মিন বাই ইট? আচ্ছা মিস্টার নাগ, আপনাকে কয়েকটা প্রশ্ন করি। এক, রেবতীর ডেড বডি যে জঙ্গলে পুকুরে পাওয়া গিয়েছিল, এটা আপনাকে প্রথম কে বলে? ওই পুকুর ধারে তো ভীমপাল ছাড়া সচরাচর কেউ যেত না, আর পুলিশ এসে ভীমপালকে খবর দিয়েছে। দ্যাট মিন্স ভীমপাল আপনাকে খবর দেয়নি। তাহলে খবরটা দিল কে? দুই, আপনি ভীমপালকে স্বীকারোক্তি দিতে বাধা দিলেন কেন? আর কেনই বা একটা মার্ডার কেসকে এভাবে সুইসাইড বলে চালালেন? আর আমার তৃতীয় এবং শেষ প্রশ্ন, বিভাস নাগ কত টাকা খাইয়েছিল আপনাকে? বিবি নাগ ইংরেজি ভাষায় একটা কুৎসিত গালাগাল দিয়ে ওঠেন। ডক্টর বোস বললেন, আহা, চটেন কেন? আচ্ছা, আমি না হয় বলছি আপনার হয়ে, মিলিয়ে নেবেন, আর কোথাও ভুল হলে শুধরে দেবেন। যে রাতে বিভাসবাবু রেবতীকে খুন করেন, সেই রাতে বিভাসবাবুই আপনার শরণাপন্ন হন তাকে বাঁচানোর জন্য। অতএব রেবতী হত্যার খবর আপনি বিভাসবাবুর কাছেই পান। এই গেল প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আপনি বিভাসবাবুকে বাঁচাতে একটা মার্ডারকে সুইসাইড বলে চালান। হাজার হোক, দুজনেই নাগ, ওই অনেকটা সাপে সাপে মাস্তুতো ভাই। কথা বলতে যাচ্ছিলেন বিবি নাগ, তাকে থামিয়ে দিয়ে ডক্টর বোস বললেন, আহা, শুনুন না পুরোটা, খালি রেগে যায়। তৃতীয় প্রশ্নটা ছিল কত টাকা খেয়েছিলেন। সুদীপ্তর মতে আপনার মতন অনেস্ট এন্ড সিনসিয়ার পুলিশ অফিসার হয় না। তার মানে টাকার কাছে আপনি বিক্রি হননি, বিক্রি হয়েছেন ভাতৃস্নেহের কাছে। আপনারা দুই নাগ, সাপে সাপে মাস্তুতো ভাই না হলেও আপনারা বইমাত্রেও ভাই। বিস্ময় নেমে এসেছে সারা লাইব্রেরির হল জুড়ে। মুখ নিচু করে বসে রয়েছেন বিবি নাগ আর বিভাস নাগ। ডক্টর বোস আবার বলে উঠলেন, কি বিচিত্র বীর্যবাবু, আমি ঠিক বললাম তো? বিচিত্র বীর্য নাগ মানে রিটায়ার্ড অফিসার বিবি নাগ হলেন প্রথম পক্ষের সন্তান, আর ভূতপূর্ব লাইব্রেরিয়ান বিভাস নাগ হলেন দ্বিতীয় পক্ষের সন্তান। ঋষি, তুই এটা জানলি কি করে? খুনিকে এটা প্রমাণ করা মোটামুটি সহজই ছিল।
কিন্তু আসল ব্যাপারটা ছিল কেন পুলিশ ব্যাপারটাকে ধামাচাপা দিল, এতে কি স্বার্থ ছিল পুলিশের। আর এইটা জানার জন্যই তোর কাছে বিবি নাগের ঠিকানাটা নিই। বিবি নাগের বাড়ি গিয়ে দেখি বসার ঘরে একটা পুরনো ফটো ঝুলছে। সেই ফটোতে যে ভদ্রলোক ছিলেন সেই একই ভদ্রলোকের ছবি আমি দেখেছিলাম বিভাস নাগের বাড়িতে, শুধু ভদ্রলোকের পাশের ভদ্রমহিলাটা ছিল আলাদা। বুঝতে বাকি থাকে না বিবি নাগ আর বিভাস নাগ বইমাত্র ভাই। পরে আরো শিওর হওয়ার জন্য তোকে দিয়ে বিবি নাগ আর বিশ্বামিত্র বাবুকে দিয়ে বিভাস নাগের ডকুমেন্টস গুলো কালেক্ট করি, আর তাতে দেখলাম দুজনের বাবার নামই এক, বরুণ নাগ। বিবি নাগ আর বিভাস নাগের বাবা। আবার একটা সাপ? না সুরঞ্জন, বলো কাল সাপ। বিবি নাগের দিকে তাকিয়ে এবার ডক্টর বোস বললেন, বিচিত্র বীর্যবাবু, ভাতৃপ্রেম বড়ই বিচিত্র। তবে ঋষি, আমি এবার যাই। বেশিক্ষণ সাপ নিয়ে খেলা ভালো না। কনস্টেবল, অ্যারেস্ট দেম। বিবি নাগের দিকে তাকিয়ে সুদীপ্ত সান্যাল বলে ওঠেন, স্যার প্লিজ কোঅপারেট উইথ আস। নিয়ম কানুন আপনার সবই জানা আশা করি। সুরঞ্জন পশ্চিমের জানলার কাছে দাঁড়িয়ে আছে। একে একে বিশ্বমিত্র পাল, ভীমপাল সিং সবাই চলে গিয়েছে। এক কনস্টেবল বাইরে অপেক্ষা করছে লাইব্রেরি বন্ধ করবে বলে। সুরঞ্জন দেখছে শেষবারের মতো লাইব্রেরিটা। নেই কোনো বুক সেলফ, নেই একটাও বই, নেই পশ্চিমের জানলাটার কাছে সেই টেবিল চেয়ারটা। আছে শুধু পশ্চিমের জানলাটা। এও হয়তো ভেঙে যাবে কোন দিন, থাকবে না আর কোনো স্মৃতি। পিছন থেকে ডক্টর বোস কাঁধে হাত রাখলেন সুরঞ্জনের। সুরঞ্জন জানালা থেকে মুখ ঘোরালো। হঠাৎ দেখতে পেল দেওয়ালের কোণে একটা দোমড়ানো মোচড়ানো রঙিন কাগজ পড়ে আছে। কুড়িয়ে নিল সেটা। ডক্টর বোস বলে উঠল, কি ওটা? রেবতীকে লেখা একটা কবিতা। জানেন জানেন ডক্টর বোস, কবিতাটাতেও একটা লাইন ছিল, কিংবা চাঁদের সাথেই থাকো তুমি, হয়তোবা আরো দূরে। শুনছিলেন সৌভিক সর্দারের কলমে হয়তোবা আরো দূরে। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরো বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল দিগন্ত, ইন্দ্রনীল, মৃন্ময়, সুদীপ্ত, জয়, জয়দীপ, আয়ুষী ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।